প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। আমার একটা দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে ফ্যান চালালে ভালো হয় কি হয় না? তাহলে সেটা একটু বলে দিতে হবে। দ্বিতীয় প্রশ্নটার উত্তর হ্যাঁ কি না হবে আমি নিজেও বুঝতে পারছি না, মনে হয় হ্যাঁই হবে। সেটা হচ্ছে খিদে পেয়েছি কিনা। তৃতীয় প্রশ্নটাও মনে হয় উত্তর হ্যাঁ হবে, সেটা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হয় কিনা। সুতরাং বড়রা যতই বিচলিত হন না কেন আমাদের এই সত্যটাকে নিয়ে চলতে হবে। আমি কাউকে আলাদা করে চুপ করতে বলবো না। যদি চুপ করে শোনে তাহলে সেটা আমার সার্থকতা বা সাফল্য, আর যদি চুপ না করে তাহলে আমি বুঝবো যে না, বেশিক্ষণ সত্যি টেনে লাভ নেই। স্বামী বিবেকানন্দকে নিয়ে ভাবতে গেলে অনেক রকম আছে। তো এমন এমন প্রসঙ্গ আছে, আমি তোমাদের বয়সে যখন ছিলাম কখনো কখনো শুনেছি এমন এমন বক্তৃতা, শুনলেই মনে হতো, তখন তো মোবাইল ছিল না, যে একবার ঘড়িটা দেখে নি কতক্ষণ আর টানবে কি জানি বাবা। আবার কতগুলো বক্তৃতা শুনে মনে হয়েছে যে এগুলো যে স্বামী বিবেকানন্দ বলে কথাগুলো ঠিকঠাক লাগছে শুধু তাই নয়, যে কেউ বললেই ঠিকঠাক লাগবে, সেটা স্বামী বিবেকানন্দের মুখ থেকে বেরিয়ে থাকুক বা যার মুখ দিয়ে বেরিয়ে থাকুক না কেন, কথাগুলোর মধ্যে একটা আলাদা প্রাণ আছে, এরকম তোমাদের বয়সে আমার মনে হয়েছে। কিন্তু আমি কখনো বলবো না যে বিবেকানন্দের উপর বক্তৃতা মানেই হচ্ছে যে সবসময় আমিও একেবারে চুপ করে গম্ভীর হয়ে পুরো বক্তৃতাটা প্রথম থেকে শুনেছি। শুনিনি, অনেক সময় অন্যমনস্ক হয়েছি, অনেক সময় বন্ধুদের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করেছি, এই সমস্ত করেছি। কিন্তু পরবর্তীকালে দেখেছি যে যে জায়গাগুলো শুনিনি সেগুলো হয়তো শুনলে ভালো ছিল, জানি না কেন। কি যে স্বামী বিবেকানন্দ এমন একজন মানুষ ছিলেন না যিনি কিনা শুধুই সিরিয়াস সিরিয়াস জিনিস বলেছেন। সিরিয়াস বলেছেন তো বটেই, আত্মবিশ্বাসের কথা বলেছেন, ভারতবর্ষের উন্নতির কথা বলেছেন, বিদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক, এই সমস্ত কত কিছু বলেছেন। অ্যাট দ্য সেম টাইম আমরা যেখানটাতে রয়েছি এখান থেকে সামান্য দূরে যিনি জন্মেছিলেন সেই মানুষটার মতো ইয়াং ছেলে বা মেয়ে মনের দিক থেকে আজকে এই 2020-তেও কতজনকে পাবো আমার সন্দেহ আছে। থাকতে পারে, আমি বলছি না যে স্বামী বিবেকানন্দের মতো কেউ নেই, কিন্তু ডিফিকাল্ট টু ফাইন্ড আউট, ডিফিকাল্ট টু লোকেট যে তার মতো ইয়াং মানসিকতার একজন লোক। উনি কলকাতার মাঠে ময়দানে খেলেছেন। তখনকার দিনে জিম ছিল না, জিমনেশিয়াম ছিল না, কিন্তু যেটা করতো ইয়াং ছেলেরা, মেয়েরা তো তখন বেরোতো না, এমনিতে লেখাপড়ার জন্যই কম বেরোতো। ইয়াং ছেলেরা যেটা করতো সেটা হচ্ছে যে জিম নেই কিন্তু কুস্তির আখড়া থাকতো, রেসলিং, এবং সেখানে স্বামী বিবেকানন্দ রীতিমতো কুস্তি লড়েছেন, তাদের শরীর ভালোভাবে সুগঠিত হয়। লন্ডনে যখন গেছেন তখন সাইকেল চালাচ্ছেন, এবং একটা অদ্ভুত দৃশ্য আছে, একটা অদ্ভুত ঘটনা আছে। সেটা হচ্ছে যে সাইকেল চালাতে গেলে মেয়েরাও যারা তারা জানো, ছেলেরাও জানো, একটা প্রাথমিক একটা ব্যালেন্স লাগে। তো উনি সাইকেল চালাচ্ছেন এবং কি হচ্ছে, নিজে দিব্যি চালাচ্ছিলেন, তারপরে আরেকজন ওর বয়সের কাছাকাছি তাকে বললেন যে নেবার তুই চালা। তারপর সেই তিনি যখন চালাচ্ছেন, একটু মোটা সোটা চেহারার মানুষ, তখন সাইকেলের হ্যান্ডেলটা একবার ডান দিকে একবার বাঁ দিক করছে। তো স্বামীজির জীবনের মধ্যে আছে যে উনি বলছেন যে
তুই মোটা আছিস, তুই পারবি না, তুই ছেড়ে দে, আমি চালাচ্ছি। এই যে সাইকেল চালানো, আজকের দিনে উনি থাকলে নিশ্চয়ই বাইকের ওপরে এক্সপেরিমেন্ট করতেন। এরকম বলতেন না যে বাইক মানেই হচ্ছে সাধু সন্ন্যাসী ওইসবের দিকে কি যাবে, বাইকের সঙ্গে সাধু সন্ন্যাসীর কি সম্পর্ক। তো তার যে মানসিকতা, তাতে মনে হয় যে নতুন একটা কিছু করব এবং যেটা আমাকে আউট অফ ব্যালেন্স করে দিচ্ছে সেটার উপরে রাইড করব, চড়বো, সেটাকে চালাবো, এরকম একটা প্রবণতা ছিল। একটা সাইকেল চালানো বা একটা বাইক চালানো, মোটর বাইক চালানো, এর মধ্যে একটা নেশা আছে। আমি নিজে সাইকেল চালাতে পারি, কখনো বাইক চালাইনি। আমি জানি যে বাইক চালানো আরো সোজা, কিন্তু যে জিনিসটা লপক লপক করছে আমাকে ফেলে দেবে ডান দিকে বাঁ দিকে, সেই জিনিসটার উপরে রাইড করতে পারা না, ঠিক আছে ওরা চুপ করে যাবে, সেই জিনিসটার উপরে রাইড করতে পারা এবং সেই জিনিসটাকে আমার কন্ট্রোলে রেখে এগোনো, এর মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। মেয়েরা সাইকেল চালাচ্ছে কিনা এটা বললে লোকে হাসবে। বিউটিফুলি বাইক চালায় কয়েকজনকে আমি দেখেছি। বিউটিফুল কেন বলছি, যে হেভি স্পিডে বাইক চালিয়ে দেওয়া ওটা বরং সোজা, কিন্তু কন্ট্রোল স্পিডে ম্যানুভার করতে করতে রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া ওটা ডিফিকাল্ট আছে। আমি দেখেছি অনেক মেয়ে বাইক চালায়, এত সুন্দর, তার ওই ব্যালেন্সের একটা বোধ রয়েছে। আমি নিজে 4 হুইলার চালাতে পারি, কিন্তু ওই বাইক চালানো দেখে শ্রদ্ধা হয়। একটা কম বয়সী মেয়ে, the way she is maneuvering the bike, স্বামী বিবেকানন্দ তার মধ্যে এই প্রবণতাটা রয়েছে বলেই তিনি জীবনে যখন চলেছেন তখন অনেকগুলো প্রতিবন্ধকতা, যেগুলো কিনা ওকে ডাইনে বাঁয়ে ফেলে দিতে চাইছে, সেই জায়গা থেকে মানুষটা এগিয়েছেন। সুইজারল্যান্ডে যখন আছেন তখন আচ্ছা, মাঝখানে একটু জিজ্ঞেস করে নি, ওই পেছনের দিকে না ম্যাডাম যখন বলছিলেন তখন আমি দেখছিলাম পেছনের দিক থেকে মেয়েরা যে বসে আছে, মেয়েদের সামনে যে ছেলেরা, ওই 3 জন 4 জন জনা ছয়েক হবে আর কি, তারা হচ্ছে যারা কিন্তু সবচেয়ে বেশি মুভ করছে আর কি। মানে যে কিনা সাইকেল চালাতে গিয়ে লপক লপক করে, সেই সাইকেল যেরকম মুভ করে তার থেকে অনেক বেশি মুভ করছে। আমার দেখে খারাপ লাগছে না, কিন্তু একটু দুঃখ দুঃখ লাগছে যে ওরা নড়বড়ে সাইকেলের মতো কেন অবস্থা এদের। তো ওদের ওখান থেকে একটুখানি জিজ্ঞেস করবো, অন্যদের কাউকে জিজ্ঞেস করবো না। এমন হতে পারে যে সবকিছু জানে, যে এই লোকগুলো কি বলছে সব জানি। সুইজারল্যান্ডের ক্যাপিটাল জানা আছে নাকি? না, সাইকেল স্টেবল হয়ে গেছে। তো এবারে কথা হচ্ছে যে সুইজারল্যান্ডে যখন গেছেন স্বামী বিবেকানন্দ, তখন ওখানে গিয়ে দেখছেন যে সেই সময় বেলুনে করে ওপরে ওঠা, আকাশে ওঠা, এমনিতে লোকে বড় বেলুন মানে ফানুস বলে, গ্যাস ফিল্ড থাকে ভেতরটা। তো যে বেলুন যখন উপরে উঠছে তখন তার সঙ্গে লোক উঠতে পারবে কিনা, দিব্যি লোক উঠতে পারবে, একটু রিস্ক আছে, যদি পড়ে পড়ে যায় কি হবে। কিন্তু সুইজারল্যান্ডে উনি যখন গেছেন, ওনার কাজের সূত্রে গেছেন, কারোর অতিথি হয়েছেন, সেই তারা ওকে নিয়ে গেছেন একটা জায়গাতে যেখানে কিনা বেলুন উঠবে এবং সেই বেলুনে মানুষ উঠবে, তার জন্য পয়সা দিয়ে করতে হবে। যেমন এখন রোপওয়েতে উঠতে গেলে টাকা লাগে। স্বামী বিবেকানন্দ ওটা দেখে বলছেন যে আমি উঠবো। এইবার এমনি একটা লোক বলে, কি একজন ভদ্রমহিলা বা একটা মেয়ে বলে ঠিক আছে, কিন্তু একজন সন্ন্যাসী তো, তার জন্য দায়িত্ব থাকে যে ইনি আমাদের বাড়িতে এসেছেন গেস্ট। ওরা স্বামী বিবেকানন্দকে পই পই করে বারণ করলেন, হাত জোর করে বারণ করার মতো, যে স্বামীজি আপনি এটা করবেন না। কারণ এই বেলুনে ওড়ার যে বিদ্যাটা তখনও খুব বেশি ওটা ওয়েল এস্টাবলিশড নয়, যদি বলতে নেই কিছু হয়। স্বামীজি নাথিং ডুইং, ওই যে বলছিলাম যে যে লোক সাইকেল চড়তে পারে, জীবনের উথাল পাথালের মোকাবিলা করতে পারে, অনেক রকমের অসুবিধার মধ্যে দিয়ে সোজা বেরিয়ে যেতে পারে। ওই যে বললাম যে একটা মেয়ে বাইক চালাচ্ছে, তার যে নিষ্ঠা, তার যে একাগ্রতা, ওটাকে রেসপেক্ট করতে হবে। তো স্বামী বিবেকানন্দের মধ্যে সেই রকম জিনিস একেবারে অসাধারণ ভাবে ছিল। উনি বললেন যে নাথিং ডুইং, আমি বেলুনে উঠবো। উঠলেন তিনি, এবং উঠে বেলুন তো বেশি দূর যায় না, একটা লেভেল পর্যন্ত ওটাকে ঘুরে ওভার করে তারপর আবার মাটিতে যখন নামলো, তখন ওনাকে যারা রেখেছেন হোস্ট, তাদের প্রায় ধরে প্রাণ এলো যে কিছু হয়নি। আর স্বামী বিবেকানন্দ নেমে হাসতে হাসতে বললেন যে এই পৃথিবীর মধ্যে আমি প্রথম ভারতীয় যোগী, যে কোনো যোগ বলে নয়, কিন্তু বেলুনে করে আকাশে উড়েছিল। আসলে ভারতীয় যোগীদের সব আছে তো, যে মন্ত্রতন্ত্র বলে কোথায় আকাশে উড়ে গেল। উনি বলছেন আমি প্রথম ভারতীয় যোগী যিনি বেলুনে আকাশে উড়েছি, কোনো যোগ টোগ প্রয়োগ করতে হয়নি। এই যে মানুষ বলছিলাম যে 2020-তে
এরকম আধুনিক মানসিকতা যুক্ত একটা স্ট্রং লোক, বি ইট আ ম্যান অর আ উম্যান, খুঁজে পাওয়া খুব মুশকিল আছে, যিনি কিনা জীবনকে এইভাবে করে দেখছেন যে পুরো জীবনটা খুব গোমরা মুখে কিছু কথা বললাম কিছু মানুষকে এরকম ভঙ্গিতে যে তোমরা কিছুই জানো না, আমি জানিয়ে দিয়ে গেলাম, সরি, এই জন্য বেঁচে থাকার কোনো মানে নেই। এই পণ্ডিতি করবার জন্য, এই গুরুগিরি করবার জন্য বেঁচে থাকার কোনো মানে নেই। বাঁচবো অন্য পাঁচজনের মতো হাসতে হাসতে, তবে হ্যাঁ, অন্য পাঁচজনের যে অসুবিধাগুলো আছে সেগুলোকে যদি বুঝি, এই যদিগুলো বড় যদি অন্য পাঁচজনের অসুবিধাগুলোকে বুঝি এবং তার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে তাকে ওখান থেকে তুলে আনতে পারি, তাহলে ঠিকঠাক আছে। কিন্তু গোমরা মুখে বাঁচবো না। স্বামী বিবেকানন্দ প্রচুর হাসতেন। একজন বিদেশে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে, বলেছিলেন যে এটা ঠিক হচ্ছে না, আপনি একজন সন্ন্যাসী, আপনি এত হাসেন কেন? মানে ভাবখানা যে সন্ন্যাসী খুব গম্ভীর হয়ে থাকবেন। স্বামীজি তাকে ইংলিশে বলেছিলেন যে, হোয়াট উই আর চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস, চিরকালীন একটা প্রসন্নতার আমরা সন্তান, অমরত্বের সন্তান, ইমর্টাল ব্লিস, এই আনন্দের সন্তান আমরা কেন গোমরা মুখ করে থাকবো? সেই জন্যে ওনার এই হাসি টাসির ঘটনাগুলো বিখ্যাত হয়ে আছে। আজকে আমি কি বলবো সেটা প্রথমে ভাবিনি, এখনো যে ঠিক করে রেখেছি তা নয়, কিন্তু মনে হচ্ছে তোমাদের সঙ্গে এটা শেয়ার করাটা ভালো, যে এই মানুষটা হাসতে জানতেন এবং অন্য লোকের চোখের কান্না মুছতে জানতেন। তো হাসির প্রসঙ্গেই থাকবে। যখন বিদেশে গেছেন, গিয়ে 1000 আইল্যান্ড পার্ক বলে আছে, এখনো নেটে যদি গুগলে মারো বেরোবে, গুগল ইমেজে মারলে বিউটিফুল ছবি বেরোবে। 1000 আইল্যান্ড পার্ক, তো নদীর ধারে 1000টা নয় কিন্তু বহু দ্বীপ, সব টুকরো 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 ছড়ানো। মানে একটা কাগজের উপর যদি পেনের কালি ছিটিয়ে দিই, যেমন ডটস গুলো থাকবে, সেরকম ছোট 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 অনেকগুলো দ্বীপ, আর মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। তো ওইরকম একটা দ্বীপে স্বামী বিবেকানন্দ বিদেশে থাকার সময় একবার একটা ক্লাস করেছিলেন, এবং অনেক দিন ধরে। বিউটিফুল কনসেপ্ট। তুমি ধর্ম মানো না মানো, স্বামী বিবেকানন্দের কথা ডিটেলে জানো বা না জানো, এই ছবিটা মনের মধ্যে ভাবলে দেখবে মজা আছে। যে তিনি ভারতীয় যোগী, কোনো সন্দেহ নেই, শ্রীরামকৃষ্ণ পরমহংসের শিষ্য। তিনি বিদেশে গিয়ে সাদা চামড়ার সাহেব মেমদেরকে নিয়ে ওই দ্বীপে যাচ্ছেন কি জন্যে? ওখানে গিয়ে পিকনিক হবে বলে তার জন্য যাচ্ছেন, কিন্তু খাওয়া দাওয়া হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। তাহলে আসলে কি জন্য যাচ্ছেন? যাচ্ছেন যে ওখানে ভারতীয় ঋষিরা যেরকম ভাবে থাকতেন সেরকম ভাবে আমরা থাকবো। ছেলেরা তারা বনে যাবে, কাঠ কাটবে, সেই কাঠে রান্না হবে, রান্নার সাজ সরঞ্জাম নিয়ে আসা হয়েছে, খাবো আমরা, কিন্তু উঠবো ভোরবেলায়, উঠে জপ ধ্যান করবো। আমি রুটিন করে দিচ্ছি, দিস ইজ দ্য ওয়ে স্বামীজি প্ল্যান্ড। এবং ওই ক্যাম্পে যারা ছিলেন তাদের এত আনন্দ, আত্মানন্দ, ওদের মধ্যে একজন মহিলা, তিনি লিখে গেছেন সেই ক্যাম্পের বিবরণ। তো সারাদিন ধরে যে সকালবেলায় উঠবো, উঠে জপ ধ্যান করবো, নিজেদের মধ্যে পড়াশোনা হবে, ছোট্ট করে ক্লাস হবে, টিফিন হবে, আবার চলো জব ধ্যান হবে, এটা ওটা ওটা হবে, লাঞ্চ হবে, এই করে সারাদিনের প্রোগ্রাম। এবং সেই সাহেব মেম বাইরের দিক থেকে দেখলে তাদের মনে হবে, কিন্তু সেই ক্যাম্পের যদি ভিডিও থাকতো তাহলে দেখা যেত যে ওটা একদম ঋষি মুনিরা যেরকম ভাবে আশ্রমে থাকতেন সেই পরিবেশ। একটা বেকার ফালতু হাবিজাবি কথা নেই, সিরিয়াস কথা হচ্ছে, কিন্তু হ্যাঁ, চোয়াল শক্ত করে নয়, খুব প্রসন্নতার সঙ্গে। এইবার ওইখানেতে তোমাদের কাছে আর অন্যগুলোর দিকটা বলবো না, যে স্বামীজি কি বলেছেন, এবং ইন্সপায়ার্ড টক্স হিসেবে যেটা আছে, once again you get it in the net, inspired talks written by দেবমাতা, তো সেগুলো বড়দের জন্য ছেড়ে দিলাম। স্বামীজি ওখানে রান্না করতেন মাঝে মাঝে, এবং ওই শিষ্যা লিখছেন, যিনি লিখেছেন যে স্বামীজির নিজের একটা ছোট্ট রান্নাঘর ছিল, সেই রান্নাঘরে ওনার সব নিজস্ব সাজ সরঞ্জাম ছিল, মেয়েদের বা মায়েদের যেরকম থাকে সেরকম টাইপের। উনি রান্নায় খুব এক্সপার্ট ছিলেন। তিনি লিখছেন যে ওনার সেই রান্নাঘরে ওইসব ছিল, আর বলছেন যে উনি রাঁধতে পারতেন ভালোই, কিন্তু মাঝে মাঝে, এই কিন্তুটা ইন্টারেস্টিং আছে, বলছেন যে কিন্তু মাঝে মাঝে উনি কি করতেন, রান্নার মধ্যে তেড়ে ঝাল দিতেন, এবং সেই ঝাল খেয়ে আমরা যখন জিভ বার করে হু হা করতাম, তখন উনি দাঁড়িয়ে দেখে দেখে মিট মিট করে হাসতেন।
আর ইনি বলছেন যে গুরুদেব তিনি রেঁধেছেন হাতে করে। গুরুদেব মানে ওদের দেশে তো এরকম ভাবে বলে না, আওয়ার মাস্টার, তিনি রেঁধেছেন, সুতরাং আমাদের খেতেই হবে, এটা প্রসাদের মতো। এদিকে জিভ টিপ জ্বলে মুখ ফুক লাল হয়ে এক একটা কাণ্ড হয়ে যাচ্ছে। আর স্বামীজি নাকি ওটা খুব রিয়েলাইজ করতেন যে আজকে ঠিক ঠিক প্রপোর্শনে লঙ্কাটা গেছে, এদের অবস্থা দেখো। এরকম হতো এবং তারা খুব এনজয় করতেন ব্যাপারটা, যেটা আমাদের মানে লেগ পুলিং এর জন্য উনি করেছেন, কিন্তু চলো ঠিক আছে। মানে স্বামীজি হাতে করে দিলে বিষ খাওয়া যায় এরকম ছিল মানুষের অবস্থা, কিন্তু তিনি বিষ দেননি, অমৃত দিয়ে গেছেন। একটা সাহেব একদিন করেছে কি, ওই স্বামীজির শিষ্য তার ওই রান্নাঘরে ঢুকে পড়েছে। স্বামীজি রান্নাঘরটাতে সাধারণত কাউকে ঢুকতে দিতেন না, এই জন্য নয় যে জুতো পরে ঢুকলো কি করলো, কি ডানাতে খেলো কি বাঁধে খেলো, ওইসবের জন্য নয়, কিন্তু নিজের রান্নাঘর তো। ওই সাহেবটা ঢুকে পড়েছে। এখন সাহেব হচ্ছে স্বামীজির শীর্ষস্থানীয়, উনি কিছু বাড়ানো করেননি, কিন্তু ভেতরে ভেতরে একটা দুষ্টুমি আছে যেটা এখানকার কারোর ওরকম নেই মনে হয়, তো ওরা অনেক বেশি সিরিয়াস। ওই লোকটা কি করেছে, এটা ওটা দেখছে, দেখতে দেখতে মানে বিটকেল টাইপের লঙ্কা আছে এরকম একটা বাটি, সেখানে গিয়ে ওটা দেখে স্বামীজিকে বলছে এটা কি। ও জীবনে দেখেনি ওই জিনিস। আর স্বামীজি সারা ভারতবর্ষ ঘুরেছেন, উনি নিজেই বলতেন যে ঝাল ফাল প্রচুর খেতে হয়েছে, কারণ জানিস পরবর্তীকালে বলছেন যে কতদিন খেতে পাইনি, তখন একটু ওই লঙ্কা চটকে খেলে অনেকক্ষণ খিদেটা চুপচাপ থাকে, তো ফলে লঙ্কা প্রাণের দায় খেতে হয়েছে এবং প্রচন্ড লঙ্কা খেতেন। এবার লোকটা ওই সাংঘাতিক একেবারে ভয়াবহ টাইপের ঝাল যুক্ত একটা লঙ্কার বাটি, সেইখানটাতে গিয়ে স্বামীজিকে বলছে যে এটা কি। স্বামীজি তখন বলেছেন ইংলিশে, যেটা তার বাংলা করলে দাঁড়ায় যে এটা বিশেষ ধরনের ভারতীয় কুল। এখন এই কুল মানে তো বেশ জিভে জল আনার বস্তু আর কি। ঘটনায় হচ্ছে যে উনি ওটা বিশেষ ধরনের ভারতীয় কুল বলেই নাকি সাঁ করে ঘর থেকে বেরিয়ে গেছেন। এখন তারপরে যে কি ঘটেছিল আমরা বিবরণটা পাচ্ছি না, হয়তো লোকটা দুহাতে করে চিবিয়েছে, তারপরে যা ঘটা সেটা ঘটেছে। তো স্বামীজি এই লেভেলে মানুষজনকে নিয়ে মজা করেছেন, কিন্তু মজাটা কারোর ক্ষতির জন্য নয়। আমরা যেমন বন্ধু বান্ধবের সঙ্গে জোকস শেয়ার করি, কিন্তু আনফরচুনেটলি জোকস গুলো একটু বাসি ছিবড়ে কোথাও পেয়েছি, ফেসবুকে পেয়েছি, এখানে ওখানে পেয়েছি, কারোর সঙ্গে শেয়ার করে দিলাম। এই শেয়ার করাটা ভালো, কিন্তু আবার ভেবে দেখবে যে খুব ছিবড়ে জিনিস ঘোরে আর কি। স্বামীজির যেটা সেটা হচ্ছে খুব অরিজিনাল, যে বাসি জিনিস ধার করে বাঁচবো কেন, আমার দিক থেকে কিছু দেওয়ার আছে কিনা, হাসবো, হাসাবো, ঝাল খেয়ে বাবাগো বাগো করলে দেখবে দেখে হাসবো, আর সেই আমার উপনিষদ ক্লাসে বসবে এবং আমরা গুরু শিষ্যের মতো নয়, বড় ভাই ছোট ভাইয়ের মতো আলোচনা করবো। এই তো জীবন। যখন বিদেশে গেছেন এবং প্রথমবার যখন শিকাগোয় গেছেন, আমাকে টাইমটা একটু বলতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে। কথা হলো যে যখন প্রথমবার বিদেশে গেছেন, তখন এদেরকে কোথায় রাখা হবে এই নিয়ে একটা সমস্যা ছিল। কারণ শিকাগোতে যে পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স হয়েছিল, আচ্ছা ওইটার কথা যদি কারোর না জানা থাকে, এমন নয় যে আমি এক্ষুনি খাতা খাতা বের করে নম্বর কম দেবো, এমনি জিজ্ঞেস মানে কৌতূহল হচ্ছে যে শিকাগোয় পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিচ্ছিলেন, এটা কারা জানো? হাত না তুললে সেটা দোষের কিছু নয়, কারা জানো একটুখানি হাত তুলে দেখি, জানা নেই বোধ হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা হাত, একটা দুটো তিনটে উঠেছে, এরকম উঠেছে। এক্ষুনি যদি জিজ্ঞেস করি প্রশ্নটা কি ছিল, তাও হয়তো বলতে পারবে না, জানি না আমি, কিন্তু ঠিক আছে, যাদের উঠেছে নিশ্চয়ই তাদের একটা কোনো খবরাখবর আছে। শিকাগোতে ইন দ্য ইয়ার 1893 একটা পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স হয়েছিল। মানে পরিষ্কার বাংলা কথায় বলতে গেলে বিভিন্ন ধর্মের সমস্ত বড় বড় মাথারা উপস্থিত হয়েছিলেন এবং স্বামী বিবেকানন্দ সেখানে গিয়েছিলেন আমাদের দেশের যে ধর্ম তার প্রতিনিধি হয়ে, সনাতন ধর্মের একজন প্রতিনিধির মতো। তখন তারা বলতো দ্য হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া, কিন্তু ভারতবর্ষের ধর্মের খুব গভীর কথা বলেছেন। এইখান থেকে একটা বাচ্চা মেয়ের প্রসঙ্গে আসলো। তার আগে ওটা বলিনি যে উনি যখন ওখানে গেছেন, যখন that was a fabulous arrangement, যে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স ব্যাপক একটা বন্দোবস্ত শিকাগোতে হচ্ছে ইন দ্য ইয়ার 1893, এবং সব বিভিন্ন ধর্মের বড় বড় লোকেরা তারা সব এসছেন এবং অডিয়েন্সের মধ্যে সমস্ত নারী পুরুষ তারা বিদগ্ধ। ওইখানে যখন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তখন ঠিক হলো যে এদেরকে কোথায় রাখা হবে, হোটেলে রাখা হবে না কোথায় রাখা হবে। এইবার সব গৃহস্থ বাড়িতেও অনেকের বাড়িতে পাঠানো হলো চিঠি যে আমাদের যারা গেস্ট আসবে তাদের মধ্যে কাউকে যদি আপনি রাখতে চান তাহলে আমাকে জানাবেন। যে বাচ্চা মেয়েটার কথায় আসবো,
তার দাদু দিদিমা, তাদের টাইটেলটা হচ্ছে লায়ন, LYON, মিস্টার অ্যান্ড মিসেস লায়ন। তো এরা বললেন যে আপনারা আমাদের কাছে একজনকে পাঠাতে পারেন, কাকে পাঠাবে সেটা তাদের ব্যাপার। ইনসিডেন্টালি স্বামী বিবেকানন্দ এই মিস্টার অ্যান্ড মিসেস লায়নের বাড়িতে গিয়েছিলেন। এইবার সেই সময় ওদের বাড়িতে কে কে ছিলেন? ওদের বাড়িতে ছিলেন, এমনি প্লেন ভাষায় বলে বুড়ো বুড়ি, ভালো ভাষায় বলতে গেলে বৃদ্ধ বৃদ্ধা, যারা দুজন মিস্টার এন্ড মিসেস লায়ন, তাদের মেয়ে এবং তার মেয়ে, অর্থাৎ ওদের ওই বৃদ্ধ বৃদ্ধার নাতনি। নাতনির নাম হচ্ছে কর্নেলিয়া। ওর বয়স তখন 6-7 বছর মতো। এইবার ঘটনা হচ্ছে নাটকীয়। কেন না, কর্নেলিয়া যখন বাচ্চা মেয়ে তখন সে পুরো ব্যাপারটাকে দেখেছে। এবার যখন তার বয়স হয়েছে, বৃদ্ধা ঠিক নয়, প্রৌঢ়া, সেই সময় কয়েকজন তার কাছে গিয়েছিলেন সন্ধান করে করে যে এই ভদ্রমহিলা, ইনি এনার বাড়িতে স্বামী বিবেকানন্দ গেস্ট হয়েছিলেন এবং এ তখন বাচ্চা মেয়ে ছিল, এনার কিছু মনে আছে কিনা এই কৌতূহল নিয়ে তারা গিয়েছিলেন। তখন ওই ভদ্রমহিলা প্রথমেই বললেন যে আপনারা ঠিকই ধরেছেন, কিন্তু আমার যেটুকুনি মনে আছে সেটা বাচ্চা মেয়ে হিসেবে মনে আছে, আপনাদের কি কোনো কাজে লাগবে? যারা গিয়েছিলেন তারা সবিনয়ে বললেন যে দেখুন, আমরা স্বামী বিবেকানন্দকে হীরের টুকরো মনে করি, সুতরাং দয়া করে আপনার যেটুকুনি মনে আছে সেটুকুনি বলুন। তিনি একটা হীরের টুকরো, যেদিক থেকে দেখা যাক না কেন আলো ঝকমক ঝকমক করে। বলতে সে ভদ্রমহিলা খুব আশ্বস্ত হলেন। উনি বললেন যে আমি বলছি শুনুন, যতটুকুনি মনে আছে তার মধ্যে আজকের সকালে তোমাদের সঙ্গে যেটুকুনিতে যাব সেটা হচ্ছে, উনি বলছেন যে নির্দিষ্ট দিনে কলিং বেল বাজলো এবং কলিং বেল বাজতে আমার দিদিমা দরজা খুলে দিলেন। দিতে দেখা গেল তিনি দাঁড়িয়ে আছেন, আর তার আগে আমাদের বাড়িতে নাম এসেছিল বিবেকানন্দ। দাদু দিদা এবং মা কিছু বুঝতে পারেনি যে নামটা কি, পদবিটা কি, বিবেকানন্দ আলাদা না কি, কিছু বুঝতে পারেনি, কিন্তু বুঝেছে নিয়ে একজন সম্মানিত মানুষ। আসার পর দেখা গেল যেটা হলদে রঙের ড্রেস, ওই প্রৌঢ়া বলছেন হলদে রঙের ড্রেস আর একটা কোমর বন্ধ এরকম পরে একজন দাঁড়িয়ে আছেন। দিদিমা তাকে ওয়েলকাম করে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তার জন্য যে ঘর সেখানে রাখলেন, কিন্তু বাই দ্যাট টাইম বাড়ির মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। গুঞ্জনটা শুরু হয়েছে এই জন্যে, ওই ভদ্রমহিলা বলছেন যে আমাদের যারা আত্মীয় তারা অনেকে এসেছিলেন বাড়িতে, যে তোমাদের বাড়িতে কে গেস্ট আসবে তার সঙ্গে দেখা করবো, পরিচয় করবো। কিন্তু এইবার এই কিন্তুটা এই ছেলেমেয়েরা কেউ ধরতে পারবে না, না পারারই কথা। সেটা হচ্ছে যে তীব্র ঘৃণা আছে ওই দেশের মানুষের একটা বড় অংশের গায়ের রং নিয়ে, যে আমরা হচ্ছি সাদা চামড়ার লোক, আর কালো চামড়ার লোক মানে জঘন্য, নরকের কীটের মতো। তো তোমাদের কাছে যেটা বলবার, যে আমরা ভাবি যে আমি কলকাতায় থাকি, পশ্চিমবঙ্গে থাকি, ভারতের অন্য কোথাও থাকি, আমরা সত্যি আমাদের অনেক রকমের দোষ আছে, কুসংস্কার আছে, আর সাহেব টাহেবরা না জানি কত ভালো। কিন্তু সাহেব মেনদের মধ্যে যে কুসংস্কার আছে সেটা জানলে আমাদের রাতের ঘুম চলে যাবে। তো এই ভদ্রমহিলা বলছেন যে গুঞ্জন শুরু হয়ে গেল, কারণ আত্মীয়রা যারা রয়েছে তারা বলছে আমার দিদিমাকে যে তোমার বাড়িতে যারা এসছে, যে লোকটা সে খুব জ্ঞানীগুণী হতে পারে, কিন্তু আফটার অল ব্ল্যাক, কালো চামড়ার লোক, তুমি ঠিক করো, ও যদি থাকে আমরা এই বাড়িতে থাকবো না। এইটা বলতে হাওয়াটা অন্যদিকে ঘুরে গেল, এটা কোনো ভাবাই যায় না। তখন তাদেরকে মানে খুব বিনীতভাবে বোঝানোর মতো করে দিদিমা বললেন যে উনি তো ঘুমোচ্ছেন, মানে ওর দাদুর কথা বলছে, উনি তো ঘুমোচ্ছেন, উনি উঠলে ওনাকে বলি, তারপর তোমরা যা হয় ঠিক করো, আত্মীয় স্বজনরা চলে যাবে, এটা আবার কিরকম কথা। মিস্টার লায়ন যখন উঠলেন, উঠে তাড়াতাড়ি শুনে উনি বললেন যে দাঁড়াও, আমি আগে যে এসছে তার সঙ্গে কথা বলে আসি। ওই মেয়ে, এটা প্রত্যক্ষদর্শী, পরে সে বলছে যে দাদু উঠে ওনার সঙ্গে কথা বলে এসে তারপর আত্মীয় স্বজনদের সামনে পরিষ্কারভাবে বললেন যে আমি জীবনে যত লোক দেখেছি, এইরকম শার্প লোক আমি আর দুটি দেখিনি। এই লোকটি, উনি তো আর ওই সন্ন্যাসী টন্যাসী অত কিছু বলছেন না, উনি বলছেন এই লোকটি আমার বাড়িতে থাকার জন্য আমার আত্মীয়রা কেউ যদি না থাকে আমার তাদের কোনো আক্ষেপ নেই। তো বাচ্চা মেয়েটার মনের মধ্যে খুব দাগ কেটেছিল। সে তো আর বুঝতে পারছে না বিবেকানন্দ, বেদান্ত, অমুক তুসুক, হ্যানা ত্যানা, কিন্তু তার দাদু একটা কম বয়সী লোককে এই সম্মান দিচ্ছে যে আত্মীয় স্বজন চলে গেলে আমার কোনো আক্ষেপ নেই, দিস মিনস সামথিং। এইসব কথাবার্তা যখন হচ্ছে, তখন যারা গিয়েছিলেন তারা বললেন যে এটা আপনার আমাদের শুনে খুব ভালো লাগলো, কিন্তু একটা স্কুলের মেয়ে হিসেবে
আপনার আলাদা করে কি মনে আছে? তখন উনি আরো লজ্জিত হলেন, বলে সে মনে আছে কিন্তু এটা আপনাদের কাজে লাগবে না। বলছেন না, আপনি বলুন। তখন উনি বলছেন যে দেখুন, উনি না খুব ভালো গল্প বলতে পারতেন। এরা বলছেন যে কিসের গল্প? বলছে উনি ওই ভারতবর্ষের যে বাজারগুলো, সেই বাজারগুলোতে কত রঙের ফুল ফল পাখি বিক্রি হয়, এগুলো দারুণ বলতে পারতেন। হি ওয়াজ অ্যান এক্সপার্ট স্টোরি টেলার, এইভাবে করে বলছেন। এরা বলছে আর হচ্ছে আমার স্কুল থেকে এসে দেখতাম উনি বসে আছেন, ওই সময়টা উনি বসেই থাকতেন, আমি লাফিয়ে কোলে উঠে পড়তাম। এক একদিন দেখতাম তিনি খুব গম্ভীর, তখন আমি ঘাবড়ে ঘাবড়ে নেমে পড়তাম। এরা বলছেন আর হচ্ছে আমাকে প্রায় বলতেন যে তোর স্কুলে আজকে কি পড়া হয়েছে, আর যেদিনই বলতাম যে আজকে জিওগ্রাফি পড়া হয়েছে, সেদিনই বলতেন যে ম্যাপটা দেখা। আমি ম্যাপটা দেখালে উনি সেই ম্যাপটা দেখতেন, আর তার মধ্যে একটা পিঙ্ক রঙের জায়গা দেখাতেন, দেখিয়ে বলতেন এইটা আমার ইন্ডিয়া। আর যখন বলতেন তখন খুব ওনার মুখটা দুঃখী লাগতো। আমি নিজে যখন এটা পড়েছি, আমার মনে হয়েছে যে বাকিটা না পড়লেও চলবে, বুঝে গেছি যে স্বামী বিবেকানন্দ ওই মেয়েটার যে এটা আছে, বইটা আছে, ম্যাপ বই, সেখানে ইন্ডিয়াকে দেখছেন, দেখে ভারতবর্ষের কথাটা মনে পড়ছে, ওই জন্য তিনি দুঃখী হয়ে যাচ্ছেন। আর ভারতবর্ষ থেকে তো প্রায় 10,000 মাইল দূরে। বই পড়তে গিয়ে দেখছি যে ইটস নট সো। ওই যারা গিয়েছিলেন তারা জিজ্ঞেস করছেন ওকে যে আচ্ছা তুমি দুঃখী হতেন কেন? তখন তিনি বলছেন যে দেখুন, আমি ঠিক বলতে পারবো না, তবে আমার মনে হয় উনি আমার দিকে তাকাতেন, আর ওর দেশে আমার বয়সী সেই মেয়েগুলোর কথা ভাবতেন যারা মোটেও আমার মতো সুখে স্বাচ্ছন্দ্যে থাকে না, এবং সেই মেয়েগুলোর কথা ভেবে উনি দুঃখী হয়ে যেতেন। এই যে মানুষটা, যেখানে কিনা ওর প্রায় বাবার বয়সী একজন ওই সম্মান দিচ্ছেন যে এর মতো ব্রিলিয়েন্ট লোক আমি দেখিনি, শার্প লোক আমি দেখিনি, এই যে সম্মান পাচ্ছেন মানুষের কাছে, শ্রদ্ধা পাচ্ছেন, অ্যাডমিরেশন পাচ্ছেন, সেই তিনি একটা বাচ্চা মেয়ের সঙ্গে তার লেভেলে গল্প করছেন, হাট মাঠ পাখি ফুল এসব বলছেন। এই যিনি কিনা হাসি খুশি থাকতে পারেন, তার ভেতরে আবার এর উপর জমাট বেদনা থাকতে পারে, একটা কষ্ট থাকতে পারে। যে কোলের উপরে বসে মেয়েটা ভূগোলের বই দেখাচ্ছে, ম্যাপ দেখাচ্ছে, কিন্তু সেখানে একটা ছোট্ট পিঙ্ক রঙের জায়গা দেখে ওনার মনে হচ্ছে, আর এই বাচ্চা মেয়ে তো ভুল করে না, আমরা বড়রা অনেক সময় ভুল করে ফেলি, বাচ্চারা হৃদয়কে বুঝতে ভুল করে না। ওই বাচ্চা মেয়ের মনে হয়েছে যে ওনার মুখ চোখ এরকম করুণ হয়ে যাচ্ছে, তার কারণ আমার বয়সী মেয়েগুলো ওনার দেশে কষ্টে থাকে, সেইটা ওনার মনে পড়ে যাচ্ছে। ওই জিওগ্রাফি বইতে পিঙ্ক রং আছে, তো মনে হয় ওরকম একটা পিঙ্ক রঙের হার্ট স্বামী বিবেকানন্দের ছিল, যেটা আমাদের বায়োলজিক্যাল হার্টের মতো, কিন্তু অনেক বেশি কোমল, অনেক বেশি সংবেদনশীল, ভেরি সেনসিটিভ এন্ড রেসপন্সিভ। যে মানুষের যে দুঃখ, সেটা কিভাবে উনি বুঝেছেন, যে ভারতবর্ষের মেয়েদের কথা ভেবেছেন। ভারতবর্ষের মেয়েদের কথা এত ভেবেছেন কেন? তার কারণ হচ্ছে উনি চোখের সামনে দেখেছেন যে ভারতের যে মেয়েগুলো, ওরা অত্যন্ত ভালো, কিন্তু পুরুষেরা তাদের উপরে ডমিনেট করে রেখে দিয়েছে। তাদেরকে এই যে ডমিনেশনটা, এইটা ওনার সহ্য হয়নি। যে মেয়েগুলোকে বাঁটতে দাও, কিন্তু একটা চারা গাছ বেড়ে উঠছে, আর আমি যেন বলছি হ্যাঁ বাড়ুক, তবে আমি একটা বড় সাইজের বালতি তার উপরে চাপিয়ে রাখলাম যে এই পর্যন্ত বাড়বে, এর বেশি নয়। আমাদের মেয়েদের বৃদ্ধির ক্ষেত্রে, তাদের মনোজগতের বিকাশের ক্ষেত্রে বড়রা যেন একটা বড় সাইজের বালতি চাপিয়ে রেখেছে যে এই পর্যন্ত, এর বেশি নয়। এইখানে স্বামী বিবেকানন্দ ভয়ঙ্কর রকম ভাবে পীড়িত হচ্ছেন, এবং কত ভাবে বলেছেন মেয়েদের কথা। কোন মেয়েদের? হিন্দু মেয়েদের কথা বলেছেন, মুসলমান মেয়েদের কথা বলেছেন, অন্য যে কোনো জাত ধর্মের মেয়ে, সে তার যোগ্য জায়গাটা পাচ্ছে না। সম্মান টম্মান ছেড়ে দিলাম অনেক পরে, কিন্তু আরে বাবা, দুবেলা দুমুঠো খেতে পারবে, যার বিয়ে হয়েছে যার বিয়ে হয়নি, সেই জায়গাটাই তো নেই, খেতে পারে না, কম খায় কিন্তু লজ্জায় কিছু বলে না, চোখে জল এসে যায় যে বাড়িতে কখনো এরকম হয়নি, কিন্তু বিয়ের পরে যে অত্যাচারের মধ্যে পড়ে, কেউ দেওয়ালেও তার কথা শুনে কিনা সন্দেহ।
এই যে কষ্ট যিনি দেখছেন তার বয়স কত? তার বয়স 93 নয়, তার বয়স সামওয়্যার অ্যারাউন্ড 25 or 30। একটা 25-30 বছরের ইয়াং ছেলে, রাজপুত্রের মতো দেখতে, সেই তিনি যদি একটা বাচ্চা মেয়ে, একটা বিবাহিত অভাগা তরুণী, একটা বিধবা, তার কষ্ট যদি বোঝেন, তাহলে তাকে লোকে পুজো করবে না? স্বামী বিবেকানন্দ সেই জায়গাতে আমাদের জীবনে চলে আসছেন। মুসলমানের যে মেয়ে, তিনি কাশ্মীরে গেছেন, এখনো লোকে কাশ্মীরে যায়, মাঝে একটু ঝামেলা ঝঞ্ঝাট ছিল, এখন নাকি একটু কমে যায়, আমি জানি না, কিন্তু ভূস্বর্গ কাশ্মীর বলে। অসাধারণ দৃশ্য। স্বামীজি কাশ্মীরে গেছেন, এইবার সেখানে ওই সাধারণ মানুষের সঙ্গে তিনি মিশছেন। কাশ্মীরের যে বোটগুলো আছে, তোমরা হয়তো জানো, বোটগুলো অসাধারণ তার সৌন্দর্য, কিন্তু যারা চালায় তারা গরিব মানুষ, মাঝি। একটি মুসলমান মাঝির পরিবার, সেই মাঝির মেয়েকে স্বামী বিবেকানন্দ একবার যেটা করলেন, সেটা আমার বোঝাতে গেলে একটু সময় লাগতে পারে, মিনিমাম টাইমে বলবো। সেটা কি? ওই কাশ্মীরের জায়গাটাকে একটু ছেড়ে দিয়ে একটু যদি অন্যদিকে চলে আসি, বেলুর মঠ। বেলুর মঠে তোমরা হয়তো জানো যে টেলিভিশনে যখন দেখানো হয়, মিডিয়া কভারেজ যখন হয়, তখন বেলুর মঠের যে উৎসব, ষষ্ঠীর দিন, সপ্তমীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, ইত্যাদি ইত্যাদি, ম্যাক্সিমাম লোককে টানে কোনখানটা, বড়রা সব জানেন, ছোটদের অতটা না জানারও কথা হতে পারে, সেটা হচ্ছে কুমারী পুজো। ম্যাক্সিমাম লোকে যায় কুমারী পুজো দেখতে। আমি জানি অনেকে মানে সে মাথায় কাপড় দিয়ে বসে আছেন ভোর 4টের থেকে, যে কুমারী পুজো খুব সামনে থেকে দেখবো, ইত্যাদি। সাধারণত 8:30 9টার সময় পুজো হয়। সেটা কিরকম হয়? একটি মেয়েকে কুমারী রূপে পুজো করা হচ্ছে। এই যে একটা হিন্দুদের ট্র্যাডিশন, যে একটা কম বয়সী মেয়ে, তাকে কন্যা কুমারী রূপে পুজো করা হচ্ছে। এই ট্র্যাডিশনটা অসাধারণ, যে একটা বাচ্চা মেয়ের মধ্যে ভাবা হচ্ছে মা দুর্গার আবির্ভাব হয়েছে। সুতরাং সেই বাচ্চা মেয়েকে আমি পুজো করছি এইভাবে, তাকে ভালোবাসছি, স্নেহ করছি, তার থেকেও বেশি হচ্ছে তাকে পুজো করছি, যে তার মধ্যে মা দুর্গার আবির্ভাব হয়েছে। দিস ইজ আ ফ্যান্টাস্টিক আইডিয়া। স্বামী বিবেকানন্দ যখন কাশ্মীরে ঘুরছেন, তখন একজন মুসলমান মাঝির মেয়েকে, মাঝির মেয়ে মানে বুঝতে হবে যে হতদরিদ্র মেয়ে, সেই মেয়েকে তিনি কুমারী রূপে পুজো করেছিলেন। এই যে কুমারী রূপে পুজো করছেন, তার মানে তাকে তার বাবা হিন্দু কিনা এটা ভাবছেন না, কিন্তু একটা কুমারী মেয়ের মধ্যে যে সৌন্দর্য, যে শান্তি, যে পবিত্রতা বিকীর্ণ হয়, সেইটাকে পুজো করছেন তিনি। এবং সেইখানে হিন্দু মুসলমান জাত প্রসঙ্গ, একটা মুসলমান মাঝির মেয়েকে বিবেকানন্দ কুমারী রূপে পুজো করছেন। এইটা আমি তোমাদের কাছে কতটা পৌঁছতে পারছি জানি না। তোমাদের অ্যাভারেজ হয়তো সবাই ক্লাস 10-এর কাছাকাছি সবাই। এই তোমাদের কাছে পৌঁছতে পারলে ভালো। সেটা হচ্ছে যে কুমারী রূপে একটা বাচ্চা মেয়েকে পুজো করছেন স্বামী বিবেকানন্দ। আমার যে টাইমটা আছে 5 মিনিট মতো করে শেষ করব, কিন্তু এই জায়গাটাতে আমাকে খুব স্ট্রাগল করতে হচ্ছে ওই জনা 5-এর জন্য, যারা খুব একটা ক্ষমাযোগ্য দুষ্টুমি করছে আর কি, সেটার জন্য আমাকে খুব স্ট্রাগল করতে হচ্ছে। কিন্তু বাকিরা এত ভালোভাবে শুনছে, তাদের মধ্যে মানে তাদেরই সমবয়সী, কিন্তু তাদের তুলনায় এরা এতটা হালকা হয়ে গেল কি করে আমি বুঝতে পারছি না। মানে বেলুন যেরকম উড়ে যায়, এরা সেরকম অনির্দিষ্টভাবে উড়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু মেয়েরা কেন এত উন্নতি করছে, তার একটা ডেফিনিট কারণ বোধ হয়, যে তোমাদের পেছনে যে মেয়েরা আছে ওরা সিরিয়াস, এইখানে যে মেয়েরা আছে ওরা সিরিয়াস, আর আমি ছেলে হিসেবে তোমাদের থেকে লজ্জা পাচ্ছি। এইবারে ঘটনা হচ্ছে যে এই স্বামী বিবেকানন্দের মধ্যে যে প্রবণতাটা রয়েছে, সেটা কি? সেটা হলো কি ছেলে কি মেয়ে, সকলকে তিনি জান দিয়ে ভালোবাসছেন, তাদের সঙ্গে তাদের মতো করে কথা বলছেন, এবং সেখান থেকে যেটা বের করে নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে যে মানুষের ভালো কি করে হয় এইটা ভাবতে হবে। মানুষের ভালো কি করে হয় মানে যার যেটা প্রয়োজন। স্টুডেন্টদের কাছে ওর যে বক্তব্য সেটা কোথায়? একটা ইংলিশ,
এটাও যদি আমি হাত তুলতে বলি, কারোর হাত তুলতে পারার কথা নয়। আমি অবাক হয়ে যাবো যদি কেউ বলে হ্যাঁ জানি। আমি আমার মতো বলে যাচ্ছি। এডুকেশন এর সংজ্ঞা দিচ্ছেন তিনি, শিক্ষার সংজ্ঞা বা ডেফিনিশন দিচ্ছেন, কি বিউটিফুল। বলছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন, বিকাশ, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। অসাধারণ উক্তি যে আরে তোমার ভেতরে একটা পূর্ণতা রয়েছে, সেই পূর্ণতাটা যেন হামাগুড়ি মেরে বসে আছে তোমার ভেতরে। এবারে পূর্ণতাটা দাঁড়িয়ে উঠবে নিজের পায়ে যে প্রক্রিয়ার দ্বারা, তাকেই আমি বলি শিক্ষা। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। তাহলে ভেতরে একটা পূর্ণতা রয়েছে, ভেতরে একটা সিরিয়াস মানুষ রয়েছে, ভেতরে একজন গায়ক রয়েছেন, ভেতরে একটা ক্রিকেটার রয়েছে, ভেতরে একটা বিজ্ঞানী রয়েছে। এক একজনের ভেতরে এক এক রকম। শুধু তুমি জানো না, আমিও আমার ভেতরে কে আছেন একসময় জানতাম না। এই প্রত্যেকের ভেতরে যিনি আছেন সেই পূর্ণাঙ্গ সত্তা, তার বেড়ে ওঠার নামই হচ্ছে এডুকেশন। কোন ছেলে বা মেয়ে নেই যাকে এটা টাচ করবে না এই প্রসঙ্গটা, যে দিস ইজ কল্ড এডুকেশন, দ্য ব্রিংিং আউট অফ দ্য ইনার কমপ্লিট সেলফ। শীতকালে এখন আমি দেখিনি, গত বছরে শুটিং শার্টিং এর বিজ্ঞাপনে রয়েছে যে সে মডেল ওটা চাপিয়েছে আর ওখানে লেখা আছে দ্য কমপ্লিট ম্যান। যদি সত্যি হতো আমি কিনে ফেলতাম এক পিস, কিন্তু ওটা গায়ে চাপালে তো হয় না এখন। কিন্তু ওরকম একটা মানুষের ধারণার মধ্যে আছে। স্বামী বিবেকানন্দ যেভাবে আমাদেরকে দেখাচ্ছেন, তার জন্য আর শুটিং শার্টিং এটা ওটা কিছু লাগে না। কিন্তু একটা কমপ্লিট ম্যান বা কমপ্লিট ওম্যান কি করে তৈরি হতে হয়, স্বামী বিবেকানন্দ আমাদের কাছে সেটা নিয়ে আসছেন। এবং তিনি এটা বলতে বলতে শেষ করব, তিনি আমাদের কাছে বারবার যেটা আনছেন সেটা হচ্ছে ছাত্র বা ছাত্রী হিসেবে তুমি একটা দাগ কেটে যাও জগতে। যে ছেলেরা একটু হালকা মেজাজের মধ্যে আছে তাকে দোষ দেবো না, কিন্তু তাদেরও শুনলে ভালো লাগবে যে আমি নিজে ইঞ্জিনিয়ার, কিন্তু স্বামী বিবেকানন্দের মধ্যে অসাধারণ জ্ঞান ছিল ইঞ্জিনিয়ারিং এর। ওর ভাই মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজি চেয়েছিলেন যে সে ইলেকট্রিক্যাল সায়েন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করুক। তোমরা থার্মোমিটারের কানেকশনে হয়তো পড়ে থাকবে লর্ড থমসনের কথা, কেলভিন স্কেল পড়েছো। আমরা ডিগ্রি দিতে বারণ করি, 80 ডিগ্রি সেলসিয়াস কিন্তু 200 কেলভিন। ওই যে কেলভিন, ওর সঙ্গে স্বামী বিবেকানন্দের যোগাযোগ ছিল। ক্লাস 10-এ যার কথা জানার কথা নয়, কিন্তু সায়েন্স নিয়ে পড়লে 11-12-এ জানতে পারবে। শিক্ষিকারা জানেন, অভিভাবিকারা অনেকেই জানেন টেসলার কথা। ইলেকট্রোম্যাগনেটিজমের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক হচ্ছেন টেসলা, নিকোলা টেসলা। তার নামে ইউনিট আছে, যেমন নিউটন আমরা লিখি ক্যাপিটাল এন দিয়ে, তেমনি টেসলা যখন লিখবে তখন ক্যাপিটাল টি দিয়ে লিখতে হবে, এটা ইউনিট। এই টেসলা হচ্ছেন একজন ফাটাফাটি বিজ্ঞানী। স্বামী বিবেকানন্দের সঙ্গে তার ইন্টারঅ্যাকশন রয়েছে, এবং স্বামীজিকে তিনি তার ল্যাবরেটরিতে ইনভাইট করছেন তার একটা নিউ ইনভেনশন সম্পর্কে স্বামীজিকে ইনফর্ম করবেন বলে। এইটা কোনোদিন কেউ একজন বিজ্ঞান একজন সন্ন্যাসীকে করে না। সন্ন্যাসীর মতো থাকবে, কিন্তু নিকোলা টেসলা ইজ ইনভাইটিং স্বামী বিবেকানন্দ টু হিজ ল্যাব। এই যে স্বামী বিবেকানন্দ, ইনি জানেন সায়েন্স টেকনোলজির ব্যাপারটা কি, ইনি জানেন কাব্য সাহিত্যের মাধুর্য কি, ইনি জানেন যে ইকোনমিক্স ছাড়া আধুনিক যুগে কিছু কথা বলা যায় না। সুতরাং লেখাপড়ার ক্ষেত্রে একটা দুর্দান্ত বাঘের মতো প্রতিভা। সেই তিনি যখন বলেন তখন আমরা শুনি, আমাদের শুনতে ভালো লাগে যে মানুষ হিসেবে আমাদের জীবনটা সার্থক একটা ছেলে বা মেয়ে হিসেবে তখনই যখন আমি প্রচুর ইঞ্জিনিয়ারিং কপচালাম তা নয়, প্রচুর কাব্য সাহিত্য নিয়ে আমার জ্ঞান ব্যক্ত করলাম তা নয়, প্রচুর জেনারেল নলেজ এবং অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে আমার কৃতিত্ব দেখালাম তা নয়। মানুষ হিসেবে আমার সত্যিকারের জায়গাটা হচ্ছে তখনই যখন আমি অন্য মানুষকে ফিল করতে পারবো। একটা গরু আর একটা তার স্বজাতীয় প্রাণীর সম্পর্কে আলাদা করে কিছু ফিল করে না। ওই নিজের যারা সন্তান তার সম্পর্কে কিছু কাল ফিল করে, তাছাড়া ওই ফিলিং টিলিংয়ের গল্প কিছু নেই। মানুষ হচ্ছে সেই প্রাণী যে কিনা অন্যদের সম্পর্কে ফিল করতে পারে, এবং সেই ছেলে বা সেই মেয়েকে স্বামীজি যে ভালোবেসেছেন শুধু তাই নয়, ওনার ভঙ্গি দেখলে মনে হয় উনি মনে মনে স্যালিউট করেছেন যে ছেলে বা যে মেয়ের মধ্যে অন্যকে ফিল করবার ক্ষমতা আছে। আমরা ফ্রেন্ডস তৈরি করি তো, ইজ নাইস কনসেপ্ট যে আমার অনেক ফ্রেন্ডস আছে, কিন্তু মুশকিল হচ্ছে আমার ফ্রেন্ড কে, তাকে কি রকম দেখতে, তার কি ব্যাকগ্রাউন্ড কি, তার কি প্রোফাইল কি। হলো ভালো,
এইভাবেই তো লোকে ফ্রেন্ড করে, কিন্তু তার মধ্যে একটা বড় জায়গা বাকি থেকে যাচ্ছে। সেই বড় ফাঁকটা কোনটা? সেই ফাঁকটা হচ্ছে যে মানুষটা আমার লেভেলের নয়, যে সকাল থেকে মুখ কালো করে বসে আছে আর ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে, তাকে কি আমি ফ্রেন্ড হিসেবে ভাবতে পারি? পারি না। যে হাসছে তাকে আমি ফ্রেন্ড হিসেবে ভাবতে পারি, তার সঙ্গে করেসপন্ড করতে পারি, তার সঙ্গে হাত ধরে বেড়াতেও চলে যেতে পারি। এটার মধ্যে দোষের কিছু ছিল না, কিন্তু একটা বিরাট গহ্বর, বিরাট ফাঁক যেন আমাদের হা হা করে খেতে আসছে, যে কিনা দুঃখী, যে কাঁদছে, যে আমার মতো হাসতে পারলো না, আমার মতো সেলিব্রেট করতে পারলো না, ওর দিকে সাহায্যের হাত যদি বাড়িয়ে দিতে না পারলাম, তাহলে কিসের সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি করলাম? স্বামী বিবেকানন্দ ফেসবুক দেখেননি, টুইটার দেখেননি, কিন্তু তার যে মানসিকতা, সেই মানসিকতা যদি আমরা নিই, তিনি যেভাবে করে মানুষের কাছে পৌঁছতে চেয়েছেন এবং দুঃখী দরিদ্র মানুষের কাছে পৌঁছতে চেয়েছেন, তাহলে যে ফ্রেন্ড সার্কেল আমাদের হবে, ফেসবুক টুইটারের সাধ্য নেই ওই ফ্রেন্ড সার্কেল আমাদের জন্য করে দেয়। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে মানুষজন এটা ভাবতে পারেন যে গরিব মানুষের জন্য, দুঃখী মানুষের জন্য আমি কিছু ভাবতে পারি কিনা। ওই যে ফুটফুটে মেম সাহেবের মেয়ে, তার মুখের দিকে তাকিয়ে, যিনি কিনা কালো গোলো, দরিদ্র, অবহেলিত, নিষ্পেষিত ভারতবর্ষের কন্যাদের কথা ভাবতে পেরেছেন, তার কাছ থেকে ফ্রেন্ডশিপের শিক্ষা নিতে চাই। তিনি মানুষের কাছে এই জায়গাটা নিয়ে এসছেন যে তুমি তখনই মানুষ যখন অন্যের জন্য ভাবতে পারো। আর এইসব করতে করতে আমার আসলে প্রথম দিকটাতে তোমাদের সঙ্গে পেতে একটু সময় লেগেছে, তোমাদের হাসি মুখ দেখতে চাইছিলাম, তো সেটার জন্য একটুখানি আমি অন্য প্রসঙ্গের মধ্যে ছিলাম। স্বামীজি যেটা চেয়েছেন সেটা হচ্ছে যে এই সব কিছুর মধ্যে দিয়ে ভারতবর্ষকে ঠিকঠাক ভাবে গড়ে দিতে হবে। ভারতবর্ষকে গড়ে দিতে হবে আমরা ভারতবর্ষের ছেলে এবং মেয়ে হিসেবে। ছেলে মেয়ে মানে বোধ তোমাদের বয়সী, তোমাদের থেকে ছোট এবং তোমাদের থেকে ঢের বড়, সকলকে নিয়ে ভাবছি যে ভারতবর্ষের ছেলে এবং মেয়ে হিসেবে আমরা একটা নতুন ভারতবর্ষ গঠন করব, যেখানে কবি থাকবে, অর্থনীতিবিদ থাকবে, বিজ্ঞানী থাকবে, রাজনীতিবিদ থাকবে, প্রযুক্তিবিদ থাকবে, ডাক্তার থাকবে, সমস্ত ধরনের মানুষ থাকবে। তারা নিজের ক্ষমতায় ঝকঝক ঝকঝক করবে। এই যে চায়নায় করোনা ভাইরাসের জন্য ওরা যে স্টেপ গুলো নিচ্ছেন, কি অসাধারণ! চোখের সামনে বিরাট হাসপাতাল তৈরি করে ফেলছে। একে কি আমি জ্ঞান বেদান্তের উপদেশ দেবো না? আমি তার কাছ থেকে ওটা শিখতে চাইবো যে কি তাড়াতাড়ি করে এই ম্যানেজমেন্টের মধ্যে তারা যাচ্ছে। স্বামী বিবেকানন্দ চেয়েছেন যে ভারতবর্ষ দেশ বিদেশ থেকে যা কিছু জ্ঞান সেটাকে আহরণ করে নিজের পায়ে দাঁড়াবে, আর সেই সঙ্গে ভারতের যেটা আসল সম্পদ, তার যে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্বকে আবার জাগিয়ে তুলবে। যে আমি চায়নাকে ভালোবাসবো, আমি ভারতবর্ষকে ভালোবাসবো, আমি সারা পৃথিবীকে ভালোবাসবো, এবং যাকে কেউ চায় না তাকেও আমি ভালোবাসবো। স্বামী বিবেকানন্দ সেই জায়গাতে মানুষকে আহ্বান জানাচ্ছেন এবং বলছেন যে এইটা ভারতবর্ষের সম্পদ। তিনি সিস্টার নিবেদিতা, স্বামীজির মানুষ কন্যা বলা হয়, যদিও বয়সের ডিফারেন্স 4.5 বছরের মতো স্বামীজি থেকে ছোট তিনি, তো তার সেই মানুষ কন্যা সিস্টার নিবেদিতা স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন যে ভারতবর্ষে আপনার দেখা শ্রেষ্ঠ দৃশ্যগুলো কয়েকটা বলুন। একটা বলে শেষ, সেটা হচ্ছে স্বামীজি বলছেন যে জানো, আমি একটা মেয়েকে দেখেছিলাম, মেয়েটি একটি সন্তানের মা, তরুণী জননী, আমি তাকে পাহাড়ি পথে দেখেছিলাম। বলে বলছেন যে ওখানে অনেকগুলো বোল্ডার ছিল। তোমরা যারা পাহাড়ে গেছো বা ছবি ভিডিও ইউটিউবে দেখেছো তারা জানো যে সরু সরু নদী হয়, সরু সরু নদী, প্রচন্ড কারেন্ট, ওখানে পা পড়লেই মৃত্যু। মৃত্যুর কারণটা জানো? মৃত্যুর কারণটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে গভীর তো নয়, ডুবে মরবে না তো, তাহলে পা পড়লে মৃত্যু কেন? মৃত্যু এই জন্যে যে এত কনকনে ঠান্ডা, নিয়ার ফ্রিজিং পয়েন্ট, যে পাটা পড়লে ওই জায়গাটা অবশ হয়ে যায়। বাই চান্স যদি পা পড়ে যাতে গোড়ালি অব্দি পড়েছে কি তার একটু ওপরে, ওই জায়গাটা যেই অবশ হয়ে যাচ্ছে, লোকটা যদি একা থাকে, সঙ্গে কেউ থাকলে বিপদ নেই, কিন্তু একা যদি থাকে, ওইখানে যদি পা পড়ে ওইখানেই পড়ে যাবে, গিয়ে একদম ড্রিফটেড হয়ে যাবে। তো যাই হোক, ওই পাহাড়ি নদী সাংঘাতিক, দেখতে খুব ভালো, কিন্তু সেই রকমই ডেঞ্জারাস। স্বামীজি বলছেন যে ওই মেয়েটিকে দেখছি যে অনেকগুলো বোল্ডার রয়েছে, আর ওইখানটা পাহাড়ি নদী রয়েছে, মেয়েটা নদীটা ক্রস করে চলে যাবে, আর ওর পিঠের দিকে ওর বাচ্চাটাকে বাঁধা আছে। সে বাচ্চাটা ছেলে না মেয়ে উনি দেখতে পাননি, কিন্তু বলছেন পিঠের দিকে বাচ্চাটাকে বাঁধা আছে। আর মেয়েটা কি করছে, ওই বোল্ডার গুলোকে ক্রস করে করে অবলীলায় চলে যাচ্ছে,
আর মাঝে মাঝে একটু ঘাট ফিরিয়ে ওই বাচ্চাটাকে আদর করছে, এইটা আমার দেখা শ্রেষ্ঠ দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। নিবেদিতাকে এটা বলছেন, ওখানে উনি বললেন যে একটা মেয়ে কোরআন পড়ছে কি বেদ পড়ছে কি কিছু ওরকম বললেন। এই কম তরুণী জননী তার এই যে একটা নদীকে অবলীলায় পা পেরিয়ে যাচ্ছে এবং বোল্ডার ফোল্ডার রয়েছে, আবার পিঠের সন্তানটার দিকে পুরো মনোযোগ রয়েছে, আর মাঝে মাঝে সেটাকে আদর করছে, করতে করতে এগিয়ে যাচ্ছে নদী পার করে। এটা উনি বলছেন যে হ্যাভক লেগেছে ওনার এই দৃশ্য। সেটাই তোমাদের কাছে পরিবেশন করতে চাইছিলাম, যে এই যে স্বামী বিবেকানন্দ ইনি মানুষকে ভালোবাসেন, আর ভালোবাসেন ওই আলোচনার মধ্যে থাকতে যেখানে কিনা জীবনের চ্যালেঞ্জ আছে, খরস্রোতা নদী আছে, বোল্ডার রয়েছে, ক্ষতবিক্ষত রক্তাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই চ্যালেঞ্জের গল্পে থাকতে ভালোবাসেন। আজ শোয়া হয়ে লাখ টাকার স্বপ্ন দেখার লোক উনি নন। সুতরাং এই চ্যালেঞ্জকে তিনি দেখছেন, এবং সেখানে তোমাদের কাছে বলছি, ছেলেরা যারা রয়েছে তাদেরকে ইনভলভ করে বলছি যে ওই যে একটা কম বয়সী মেয়ে, সে যে ওই নদী পেরিয়ে পেরিয়ে চলে যাচ্ছে, এইটা ওনার কাছে খুব অ্যাপিলিং লেগেছে। এই দৃশ্যটা তোমাদের কাছে জাস্ট রাখতে চাইছি, তোমাদের কাছে রাখতে চাইছি যে স্বামী বিবেকানন্দ তার মধ্যে দিয়ে মানুষের কি অসম্ভব সম্ভাবনাকে দেখছেন, এবং যেন মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে যে ভবিষ্যতের ভারতবর্ষকে দেখছেন। আর ওই মেয়েটা আবার ওয়ান্স अगेन, ও হিন্দু না মুসলমান না কোন ঘরের মেয়ে জানা নেই, কিন্তু ওই মেয়েটার মধ্যে দিয়ে যেন ভবিষ্যতের ভারতবর্ষকে দেখছেন, যিনি চির প্রবীণা হয়েও চির নবীনা, এবং সেই ভারতবর্ষ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে পথে অনেক বাধা রয়েছে, অনেক বাধা রয়েছে, সেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তত্তর করে নদী পেরিয়ে এগিয়ে যাচ্ছে। এবং পিঠে রাখা যে সন্তান, আমরা সেই সন্তানের মতো, আমাদের বয়স 15ই হোক আর 51ই হোক, আমরা ভারত মাতার সন্তানের মতো যেন তার পেছনে ওই ঝোলাটার মধ্যে খুব নিশ্চিন্ত হয়ে রয়েছি। আর স্বামীজি আমাদের যে ছবি দেখাচ্ছেন, যেটার কথা বিবৃত করছেন, সেটা শুনতে শুনতে ভাবতে ভাবতে মনে হয় যে এই ভারত মাতার তরুণী জননীর মতো ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন। আমাদের গানে আছে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই তরুণী জননী রূপ যে ভারত মাতা, তিনি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। স্বামীজির কথা শুনতে শুনতে ভাবতে ভাবতে ঠিক এই জায়গাটাতে শেষ করতে চাইছি যে আমরাও, তোমরা, আমরা আরো যারা রয়েছেন সকলে মিলে ভাবতে চাই যে ভারত মাতা এগিয়ে চলুন, আর আমরা তার পিঠের কাছে যেন পরম নিশ্চিন্তভাবে ওখানে অবস্থান করতে পারি, এই ভরসা নিয়ে যে তিনি যেমন যেমন এগিয়ে যাবেন, তেমন তেমনও একটু পেছন ফিরে আমাদেরকে আদর করতে এবং আমাদের জন্য সোনালী ভবিষ্যৎ গড়ে দিতে কোনো ভুল করবেন না। এই পর্যন্ত, থ্যাংক ইউ। আমাদের ক্লাসগুলো এরকম হলে কেমন হতো? আমাদের ক্লাসগুলো যেরকম গল্পের মতো, স্বামীজির গল্প যেরকম সোমনাথবাবু বললেন, বলে খুবই ভালো হতো। আচ্ছা, আমরা স্বামীজি মানে স্বদেশ মন্ত্র, তোমরা সবাই স্বদেশ মন্ত্র জানো? না জানলে অসুবিধা নেই, আমি বলছি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু বলো, কারণ স্বামীজির প্রতি তো তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তোমরা এতক্ষণ সময় নিয়ে এসেছো, তোমাদের মানে সব থেকে ছাত্রছাত্রীদের আমরা আগে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো সময় তোমরা শুনেছো স্বামীজির কথা বা মূল্যবোধের কথা। তোমরা স্বদেশ মন্ত্র বলো, আমি বলছি ছোট ছোট করে, তোমরা সেইভাবে কেটে কেটে বলবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্যে নয়। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্যে বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই।
বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই, তুমি কোটি মাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরা, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। তো তোমরা স্কুলে এগুলো সবাই একবার করে চেষ্টা করবে পড়বার জন্য প্রত্যেকদিন। আমরা জয় স্বামীজি মহারাজজি কি জয় বলে আজকের অনুষ্ঠান শেষ করব। আইসক্রিম আর টিফিন তোমাদের কাছে চলে যাবে।